প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি। বন্ধুগণ, আপনারা জানেন কদিন আগে নেপালে আবার এক ভয়ঙ্কর বিপ্লব ঘটে গিয়েছে। ঠিক বাংলাদেশে যেভাবে বিপ্লব সংঘটিত হয়েছিল, নেপালে আমরা দেখতে পেলাম তদ্রূপ ছাত্র আন্দোলন, বিক্ষোভ সরকারের বিরুদ্ধে, জেনজি কর্তৃক রাস্তায় আন্দোলন, সরকারি সম্পত্তি ধ্বংস, আগুন সন্ত্রাস, লুটপাট, তারপর সরকারের পদত্যাগ এবং সেখানে সেনাবাহিনী কর্তৃক ক্ষমতা গ্রহণ। বন্ধুগণ, নেপালের এই যে অশান্তি, এটা শুরু হয়েছে অনেক দিন আগে। এটা যদি আমরা বাংলাদেশের অশান্তি এবং শ্রীলঙ্কার অশান্তির সঙ্গে তুলনা করতে যাই, অনেক ক্ষেত্রে মিল খুঁজে পাবো, কিন্তু নেপালের ঘটনাটা অনেক সুদূর প্রসারী। আমরা জানি নেপালে রাজতন্ত্র কায়েম ছিল। সেখানে প্রায় 250 বছর ধরে একটা রাজ পরিবার দেশ শাসন করছিল। নেপাল একটি হিন্দু রাষ্ট্র, রাজার আমল থেকে এটা ডিক্লেয়ার্ড হিন্দু রাষ্ট্র ছিল। ওখানকার হিন্দুরা মনে করতেন রাজা হচ্ছে ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি দেশ শাসন করছেন। জনগণের অপরিসীম শ্রদ্ধা রাজ পরিবারের প্রতি ছিল। আমি দুবার নেপাল ভ্রমণ করেছি, সেখানে গিয়েছি রাজতন্ত্রের আমলেই, এবং দেখেছি যে জনগণ কতটুকু ভক্তি শ্রদ্ধা সহকারে তাদের রাজা এবং রাজ পরিবারকে দেখে আসছে। ঠিক জাপানের জনগণ যেভাবে তাদের সম্রাটের পরিবারকে দেখেন, শ্রদ্ধা করেন, ঠিক থাইল্যান্ডের জনগণ যেভাবে থাইল্যান্ডের রাজাকে সম্মান প্রদর্শন করেন, যেমন ব্রিটিশ জনগণ তাদের রাজ পরিবারকে সম্মান প্রদর্শন করে, ঠিক তেমনিভাবে নেপালের জনগণও রাজ পরিবারকে সম্মান এবং শ্রদ্ধা করত। কিন্তু তাদের পার্শ্ববর্তী দেশ চীন থেকে সেখানে প্রভাব বিস্তার করা হয় এবং কমিউনিস্ট পার্টি গর্জে ওঠে। পরিশেষে কমিউনিস্ট পার্টির আন্দোলনের মুখে এবং তাদের ষড়যন্ত্রে রাজ পরিবার একদিনে নিশ্চিহ্ন হয়ে যায়। রাজ পরিবারের মধ্যে অভ্যুত্থান ঘটিয়ে সকল সদস্যকে হত্যা করা হয়, যেমন বাংলাদেশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তো রাজ পরিবারের রাজার শাসন ধ্বংসের পর কিছুদিন রাজতন্ত্র চলেছিল। রাজার যে কাকা ছিলেন জ্ঞানেন্দ্র, তাকে রাজসিংহাসনে বসানো হয়েছিল। তো তার বিরুদ্ধে আন্দোলন করে মাওপন্থীরা ক্ষমতা দখল করে এবং প্রচণ্ড নামে একজন মাও নেতা, তিনি প্রধানমন্ত্রী হন এবং তার কনস্টিটিউশন সে দেশে বদলিয়ে ফেলে গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। কিন্তু তারপরের থেকে অশান্তি চলে আসছিল এবং বারবার সরকার পরিবর্তন হয়েছিল। একবার প্রচণ্ড আসছিল প্রধানমন্ত্রী, আবার দেওবা আসছিল প্রধানমন্ত্রী, আবার এই বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তিনি দুবার প্রধানমন্ত্রী হলেন, কিন্তু কারোরই ক্ষমতা টিকে থাকে না। প্রায় 10-15 বার এই কয়েক বছরের মধ্যে সেখানে প্রধানমন্ত্রী এবং সরকার পরিবর্তন হয়েছে। আন্দোলন, এটা জনগণের আন্দোলন, কারণ রাজার প্রতি যে শ্রদ্ধা জনগণের ছিল, তারা বুঝতে পারে যে আমরা রাজার আমলেই ভালো ছিলাম, কারণ এই সংসদীয় এবং সমাজতান্ত্রিক সরকার আমাদেরকে কিছুই দেয় না, বরং এই সরকারের মধ্যে গণিতিক হারে দুর্নীতি প্রসার লাভ করেছে এবং এক শ্রেণীর লোক ফুলে ফেপে বড় হয়েছে, জনগণ কিছুই পায়নি। এরই মধ্যে নেপালে দুর্ভিক্ষ নেমে আছে। সেই সময় সুদান গুরুং নামে একটা ইয়াং জেনারেশন একটা ছেলে, সে এনজিও গঠন করে এবং এই এনজিও টাকাটা
পায় সে আমেরিকা থেকে, যেটা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং সেই এনজিও জনগণের পাশে দাঁড়ায় এবং বহু জনগণকে সে ক্ষুধার হাত থেকে, দারিদ্রতার হাত থেকে রক্ষা করে এবং নেপালের জনগণের মধ্যে তার একটা জনপ্রিয়তা ধীরে ধীরে গড়ে ওঠে। এবং তারই ডাকে এবার এই ছাত্র আন্দোলনটা নেপালে হয়েছে বলে অনেকে মনে করেন। দ্বিতীয় কারণ হচ্ছে নেপালে যে অ্যাপসগুলো ছিল, আজকে মোবাইলের যুগে অ্যাপস আপনারা সবাই বোঝেন, ওখানকার ইয়াং জেনারেশন যেহেতু চাকরি বাকরি কিছু ছিল না, এই অ্যাপসগুলো সবই ইউটিউব, গুগলস, ফেসবুক, এই সবই মালিক হচ্ছে আমেরিকা। তো এই অ্যাপসগুলো ব্যবহার করে এখনকার ছেলেমেয়েরা বেশ কিছু টাকা পয়সা উপার্জন করে তারা চলতো। এটা আমাদের বাংলাদেশেও চলে, ভারতবর্ষেও চলে। বহু ছেলে মেয়ে এগুলো থেকে বিভিন্ন লেখা, কবিতা, রাজনৈতিক চ্যানেল, টেলিভিশন, টিভি চ্যানেল খুলে তারা এখান থেকে পয়সা ইনকাম করছে। এবং অনেকে এমনও আছেন যে প্রতি মাসে 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেন এই চ্যানেলগুলোর মধ্য থেকে। কাজেই এই চ্যানেলগুলোর ব্যবহার করে নেপালের ইয়াং জেনারেশন তারা চলছিল এবং আয় রোজগারের পথে তারা ছিল। হঠাৎ করে নেপাল সরকার, যেহেতু তারা কমিউনিস্টপন্থী, আমেরিকান এই চ্যানেলগুলো একযোগে 10টা অ্যাপস বন্ধ করে দেয় এবং এই ইয়াং জেনারেশন তাদের ইনকাম থেকে বঞ্চিত হয়। তখন তারা এটাকে কেন্দ্র করে আন্দোলন গড়ে ওঠে। আন্দোলন এক বিশাল আকার ধারণ করে এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন সেই আন্দোলন এমনভাবে চলে, বাংলাদেশে যেভাবে হয়েছিল জ্বালাও পোড়াও, লুণ্ঠন, মন্ত্রীদের বাড়িঘর অগ্নিসংযোগ, তাদেরকে পিরানো, এটা নেপালে আরম্ভ হয় এবং পরিশেষে নেপাল সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং বিচ্ছিন্ন হয়ে তারা মন্ত্রীগণ এদিক ওদিক পালিয়ে চলে যায়। ঠিক তখন এর মধ্যে আরেকটা কাণ্ড ঘটায় অলি সরকার। সেটা হচ্ছে ইয়াং জেনারেশন যখন আন্দোলন করছিল রাস্তায়, তখন তাদের উপর পুলিশ দিয়ে গুলি চালায় এবং প্রায় 20 জন যুবক তাতে নিহত হয়। কাজে এতে আগুনের মধ্যে আরও ঘি ঢেলে দেওয়া হয় এবং দপদপ করে সেটা ভয়ঙ্কর আকারে জ্বলে ওঠে এবং সর্বস্তরের জনগণ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারাও নেমে আসে। অলি সরকার পদত্যাগ বাধ্য হয় এবং পালিয়ে যায়। তাদের অর্থমন্ত্রীকে রাস্তা ধরে পিটানো হয়। পার্লামেন্ট ভবন থেকে হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ঠিক এই পরিস্থিতিতে সেখানকার আর্মি রাস্তায় নামে, কারফিউ জারি করা হয় এবং ধীরে ধীরে আর্মির জেনারেল যিনি আছেন তিনি কন্ট্রোল করে নিয়ে আসেন। অনেক শাস্তিমিত হয়েছে এবং তিনি বলেছেন যে সমস্ত সহ্য করা হবে না, ধ্বংসযজ্ঞ সহ্য করা হবে না, অচিরেই সরকার গঠন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হোক। সেটাই জেনজি তারাও মেনে নিয়েছে এবং তারা একটা সার্ভে করে 3 জন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিল। আগেই বলেছি সুদান গুরুংয়ের কথা, আর একজন হচ্ছে মেয়র কাঠমান্ডুর, আর একজন ছিলেন হচ্ছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সেই জরিপে সুশীলা কার্কি বেশি ভোট পেয়েছেন এবং তাকে প্রধানমন্ত্রীর দায়িত্বে দেওয়া হয়েছে বা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। এখন বাংলাদেশের আন্দোলন এবং নেপালের আন্দোলনের মধ্যে পার্থক্যটা আমরা সেটা একটা প্রধান যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনূস সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিনি তার প্রধান হয়েই যেন ভারতের প্রতিবেশীদের ভারতের বিরুদ্ধে এক বিশাল যুদ্ধ ঘোষণা করে বসলেন। তিনি প্রথমেই বললেন যে ভারতের 7 সিস্টার দখল করে নেওয়া হবে। চীনকে উস্কিয়ে দিলেন যে আপনারা 7 সিস্টার দখল করেন, আমরা সহযোগিতা করব, এমনই একটা মনোভাব। কিন্তু নেপালের যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সুশীলা কার্কি, তিনি প্রথমেই বললেন প্রতিবেশী দেশের সঙ্গে গোলমাল করা যাবে না, আমরা ভারতের সহযোগিতা চাই এবং ভারতের প্রধানমন্ত্রীকে তিনি নমস্কার জানালেন। এর থেকে আমাদের মনে একটা প্রশ্ন জেগে উঠছে, নেপালে যে আন্দোলনটা ঘটল, বিপ্লবটা ঘটল এবং সরকারের যে পরিবর্তনটা হলো, এর পিছনে কারা? অনেকে বলছেন আমেরিকার ডিপ স্টেট, যেহেতু ওই সুদান গুরুং আমেরিকার টাকায় এক বিশাল এনজিও সেখানে করেছেন, অনেক ইয়াং জেনারেশন ছেলে মেয়ে সেখানে কাজ করছে।
জনগণের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে। দ্বিতীয়ত অনেকে বলছেন যেহেতু ওলি সরকার, চীনের সমর্থিত সরকার, চীন এই বিপ্লবের পিছনে আছে। অনেকে বলছেন যে ভারতকে যেহেতু নমস্কার জানিয়েছে সুশীলা কার্কি, কাজে ভারত এই আন্দোলনের পিছনে রয়েছে। এটা সবাই অনুমান করছেন এইটা। তবে আমাদের এখনও কিছু বলার সময় হয়নি যে আন্দোলনের পিছনে কারা আছে। আমরা মনে করি যে আন্দোলন জনগণ করেছে, জনগণের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছে, যখন মানে তিনটি ক্ষেত্রে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে বিদেশি শক্তির একটা হস্তক্ষেপ বা বিদেশি শক্তির একটা সুরসুরি এই আন্দোলনের মধ্যে যেন রয়েছে, এটা অনুমান করা কষ্টসাধ্য কিছু নয়। কিন্তু জনগণের যে বিস্ফোরণ, জনগণের যে দাবি, সেটা হচ্ছে বাংলাদেশে যেমন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে তাদের প্রতি, ছাত্রদের প্রতি চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। নেপালে যেমন ছিল দুর্নীতি, শ্রীলঙ্কায় যেমন ছিল দুর্নীতি, নেপালেও তেমন রয়েছে দুর্নীতি। কিন্তু এর আন্দোলনগুলোর চরিত্র আলাদা আলাদা। নেপাল সম্পর্কে আমরা এটুকু বলতে পারি, চায়নার বিরুদ্ধেই প্রতিবিপ্লবটা হয়েছে। কারণ যে সরকার ছিল ওলি সরকার, সেটা চায়না সমর্থিত সরকার। দ্বিতীয়ত, চায়নার জনগণ রাজতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। এই রাজতন্ত্রের সপক্ষে ভারত সমর্থন দেবে কিনা তা আমি জানি না, কারণ ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারা রাজতন্ত্রের পক্ষ নয়, তারা গণতন্ত্রের পক্ষে। এটা যেই ক্ষমতায় আসুক না কেন, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, যেই ক্ষমতায় আসুক ভারতবর্ষে, তারা গণতন্ত্র পরীক্ষিত গণতন্ত্রকে তারা ধরে রাখতে চায়। রাজতন্ত্র তারা কখনো সমর্থন করবে বলে আমার মনে হয় না। আর নেপালকে অর্থনীতি সাহায্য করে তো ভারতই বাঁচিয়ে রেখেছে। কাজেই ভারত চাইবে না সেই দেশটা ধ্বংস হয়ে যাক বা অন্য কারোর হাতে চলে যাক। ভারতের হালকা সমর্থন থাকলেও এখানে থাকতে পারে। তো যাই হোক না কেন, আমরা যেমন বাংলাদেশের শান্তি চাই, তেমনি নেপালেও শান্তি আসুক, সব দেশে শান্তি আসুক, জনগণ শান্তিতে বসবাস করুক। তো পরবর্তী দিনগুলোর দিকে আমরা লক্ষ্য রাখি, দেখা যাক নেপালের ভবিষ্যৎ কী দাঁড়ায়। এবং অচিরেই নেপালে এই সুশীলা কার্কি সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে সেখানে শান্তি নেমে এসে কিনা সেদিকে আমরা লক্ষ্য রাখব। আর আজকে বাংলাদেশ প্রসঙ্গে আর কোনো আলাপ করতে চাই না। বাংলাদেশেরও অনেক দুর্ভাগ্য রয়েছে। বাংলাদেশের যে অবস্থা, সে সম্পর্কে কেউ সুনিশ্চিত নয় যে এখানে খুব অচিরেই শান্তি নেমে আসবে, শান্তি আমরা ফিরে পাবো। কারণ বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, সেখানে মৌলবাদ শিকড় গেড়ে বসেছে। এই মৌলবাদ, জামাত, শিবির, আইএসআই, এদের হাত থেকে বাংলাদেশ কতদিন আবার মুক্তি লাভ করবে সে বিষয়ে আমরা কেউই নিশ্চিত নয়। যে আন্দোলনটা হচ্ছে সেটা ফেসবুক কেন্দ্রিক আন্দোলন। ফেসবুক, ইউটিউবে অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তবে আশা করি দেশটাকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী অচিরেই নেপালের সেনাবাহিনীর মতো একটা ভূমিকা রাখবেন। এখানে একটা গুণগত পার্থক্য রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, বাংলাদেশে এই আন্দোলনের সময় বা এখনও যে ধর্ষণ ঘটছে, নারীদের উপর অত্যাচার চলছে, নেপালে কিন্তু এই আন্দোলনটা এই কদিনের মধ্যে আমরা কোনো ধর্ষণের ঘটনা জানতে পাইনি। এখানে অনেকটা পার্থক্য রয়েছে বাংলাদেশের আন্দোলন এবং নেপালের আন্দোলনের সঙ্গে। তো এ পর্যন্তই। সবাইকে আন্তরিক ধন্যবাদ।